ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 10 অঙ্ক চ্যাপ্টার 13 অর্থাৎ কোষে দেখি 13 ভেদ বা ভেরিয়েশন। আমরা এই চ্যাপ্টার অর্থাৎ ভেদের যে কনসেপ্টগুলো রয়েছে, সরল ভেদ কাকে বলে, ব্যস্ত ভেদ কাকে বলে, এই কনসেপ্টগুলো একদম ডিটেলস জানবো। এবং তার পাশাপাশি আমাদের যে এক্সারসাইজ রয়েছে অর্থাৎ পেজ নাম্বার, তুমি এটা দেখো পেজ নাম্বার 195 195 যে রয়েছে, এখানকার কোশ্চেন নাম্বার 1, 2, তারপরে এর পরের পেজে যে প্রশ্নগুলো রয়েছে দেখো 3-এর 1, 2, 3 এবং 4-এর 1, 2, 3 এই অঙ্কগুলো কিন্তু বুঝবো। আর তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই ভেদ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে শর্ট প্রশ্ন হয় এবং তার পাশাপাশি কিন্তু বড় প্রশ্ন হয়। এবার চলে আসছি আমরা এক্সারসাইজ সলভে। তার আগে আমরা একটু কনসেপ্ট বা থিওরি জানবো। আচ্ছা, সরল ভেদ কী জিনিস? ধরো এক্স এবং ওয়াই দুটো রয়েছে, তাই তো? দুটোই কি ভেরিয়েবল, চলরাশি। এবার যদি এক্স বাড়লে পারে, যদি ওয়াইও বাড়ে, তাহলে সেটাকে কিন্তু আমরা বলবো সরল ভেদ। অর্থাৎ এক্স বাড়ছে এবং তার পাশাপাশি কী হচ্ছে, ওয়াইও বাড়ছে, কিংবা দেখা যাচ্ছে যে এক্স কমছে, ওয়াইও কমছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এই ভেদগুলোকে কি বলবো বলো তো? সরল ভেদ বলবো। অর্থাৎ একটা রাশি বাড়লে পারে যদি আর একটা রাশি বাড়ে, তাকেই কিন্তু আমরা বলবো সরল ভেদ। এক্সও বাড়ছে, ওয়াইও বাড়ছে। এইবার গল্পটা হচ্ছে এই যে দেখো চিহ্নটা, এটাকে বলবো হচ্ছে ভেরিয়েশন বা ভেদ। আর এই চিহ্নটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে আমাদের এর বদলে একটা কে আনতে হবে এবং একটা ওয়াই আনতে হবে। আচ্ছা, এই কেটাকে বলবো হচ্ছে কি ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট। এক্ষেত্রে এই কনস্ট্যান্টকে বলা হচ্ছে কি বলতো? ভেদ ধ্রুবক বলা হচ্ছে। এবার আসছি ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ কী জিনিস? দেখো থিওরি অতটা এখানে লাগবে না, যতটুকু লাগবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো এই ক্ষেত্রে যদি বলি ব্যস্ত ভেদ কী জিনিস, তাহলে দেখো যদি এক্স বাড়লে পারে, এক্স বাড়লে যদি ওয়াই কমে, তবে সেটাকে আমরা কিন্তু বলতে পারি ব্যস্ত ভেদ। অর্থাৎ একটা বাড়লে আর একটা কমছে, তাহলে এই ক্ষেত্রে এক্স ভেরিজেস কী হবে? 1/y হবে। এই ক্ষেত্রে এই ভেরিজেস চিহ্নটাকে আমরা যদি উঠিয়ে দিই, তাহলে আমাদের একটা কে আসবে আর নিচে আসবে ওয়াই। অর্থাৎ এই সম্পর্ক থেকেও কিন্তু আমরা বলতে পারি যে এটা ব্যস্ত ভেদ। দেখো এটার আর একটা অল্টারনেটিভ ভার্সন রয়েছে, কীরকম? এক্সের সাথে ওয়াই গুণ করে দিলাম আর এইদিকে দেখো কে পড়ে থাকলো। এটার মানেও কিন্তু আমরা বলতে পারি কি এটা কিসে আছে? ব্যস্ত ভেদে আছে। পেজ নাম্বার 192 192 বের করো। এখানে আমাদের একটা প্রশ্নের সময় 2 মার্কসের প্রশ্ন হয়ে থাকে যে যৌগিক ভেদের উপপাদ্য বলতে কী বোঝো। দেখো এখানে এক্স ওয়াই জেড তিনটি চলরাশি রয়েছে। এবার এক্সের সাথে যদি ওয়াই ভেরিজেস, অর্থাৎ এক্সের সাথে যদি ওয়াইয়ের সম্পর্ক সরল ভেদ হয়, আর তারপরে বলেছে দেখো জেড যদি এই ক্ষেত্রে ধ্রুবক থাকে এবং এক্স ভেরিজেস জেড যখন হবে, যখন ওয়াই ধ্রুবক থাকবে, তাহলে পারে অর্থাৎ এক্স ওয়াই জেড এই যে তিনটে রাশি যদি আমরা ইন্টার রিলেটেড করি, সম্পর্কযুক্ত করি, তাহলে আমরা কী পাবো? এক্স ভেরিজেস পাবো ওয়াই জেড। তো যখন ওয়াই এবং ওয়াই জেড কী হবে? ওয়াই কী হবে? পরিবর্তনশীল, অর্থাৎ স্থির থাকবে না। তো এটা কিন্তু যৌগিক ভেদের উপপাদ্যটা পড়ে রেখে অনেক সময় 2 মার্কসের কোশ্চেন দিয়ে রাখে। আর এর পাশাপাশি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, দেখে নিও। হ্যাঁ, আজকে আমরা 195 পেজ এটা সলভ করবো। 195 পেজ বের করো। এখানকার 1 নম্বরে দেখো বলেছে যে দুটি এ ও বি এর মধ্যে সম্পর্কিত মানগুলি হলো, দেখো এ কত বলেছে? 25, 30, 45, 250 হয়ে গেল। আর বিতে দেখো আছে 10, 12, 18, 100। তাহলে পরে এ এবং বির মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে, মানে কোন ভেদ সম্পর্ক রয়েছে তা নির্ণয় করতে হবে এবং তার পাশাপাশি ভেদ ধ্রুবক যেটা আছে, অর্থাৎ আমাদের যে কনস্ট্যান্টটা রয়েছে সেই কে এর মানটা কিন্তু বের করতে হবে। এই তো গেল আমাদের অঙ্ক। এবার দেখো অঙ্কটা দেখেও কিন্তু আমরা উত্তর বলতে পারি। কীরকম? দেখো এর মান 25-এর থেকে 30, তার মানে এর মান বাড়ছে, তাই তো? এবার দেখো বি এর মান 10 থেকে 12, দেখো বি এর মানও কিন্তু বাড়ছে। দেখো এ বাড়লো 25 থেকে 30, অর্থাৎ এর 5 বেড়ে গেল, বি এর ক্ষেত্রে 2 বেড়ে গেল, তাই তো? আবার লক্ষ্য করো 30 থেকে 45, অর্থাৎ এর মান কিন্তু বাড়ছে। সিমিলার হচ্ছে দেখো বি দেখো 12 থেকে 18, অর্থাৎ এও বাড়ছে বিও বাড়ছে। তাহলে এই সম্পর্কটাকে আমরা কি বলবো? এটাকে বলবো সরল ভেদ। চলো করে ফেলি। এই ভিডিওটা কমপ্লিট দেখো, দেখবে ভেদ অনেক সোজা মনে হবে। আমার সাথে ভেদ করছো মানে তোমার কাছে সোজা মনেই হবে। চলো আমরা সোজা করে করি। তো প্রথমত দেখো এ বাই বি রয়েছে এবং তার পাশাপাশি যেন আমরা ফুল মার্কস পাই সেই যুক্ত কিন্তু আমরা এখানে দেবো। দেখো এ বাই বি প্রথমত আমরা করব। তাহলে এর মান কত আছে? এখানে 25 আছে, লিখলাম। নিচে আছে কত? 10, লিখলাম। এবার সেকেন্ড পার্টে এর মান কত আছে? 30, তো দিয়ে দাও 30। তারপরে দেখো এ বির মান কত আছে? 12, বির জায়গায় 12 লিখলাম। এবার দেখো তারপরে এখানে এর মান কত আছে? 45, লিখে দাও 45। আর এখানে বির মান কত আছে? 18, লিখে দাও 18। এবং লাস্টের পার্টে দেখো 250 আছে, এখানে আছে 100। এইবার লক্ষ্য করে দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে।
প্রথমতই দেখো 5 5 25 হচ্ছে, তাই তো? তাহলে 5 দিয়ে কাটছে, এটাকে 5 দুগুণ 10, 2 দিয়ে কাটছে। এবার এই সংখ্যাটা যদি আমরা 6 দিয়ে কাটি, 6 দুগুণ 12, আর দেখো 5 6 30 হয়ে যাচ্ছে। একই রকম এটা এবং দেখো এটা দেখো 9 দুগুণ 18 হচ্ছে, আর 5 নং কত হচ্ছে দেখো 45 হচ্ছে। একই রকম দেখো এই যে সংখ্যাটা 0 0 কাটলাম, তাহলে এখানে দেখো 5 দুগুণ 10, 5 5 25, অর্থাৎ প্রত্যেকটা পার্ট আমরা কাটাকাটি করার পরে কিন্তু 5/2 পাচ্ছি। এই যে 5/2 যে সংখ্যাটা পাচ্ছি, এটাকেই আমরা কিন্তু বলবো যে ভেদ ধ্রুবক। তাহলে এখানে ভেদ ধ্রুবকের মান কি? এটাই কিন্তু আমাদের কনস্ট্যান্ট যে আছে কে, অর্থাৎ ভেদ ধ্রুবকের মান কে আমাদের 5/2 বেরোচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব a/b যেটা আছে তার মান আমরা কি ধরলাম? কে ধরলাম। আচ্ছা, এক্ষেত্রে দেখো এ আমরা সমান সমান কি পাচ্ছি? দেখো বি কে পাচ্ছি বা কে বি পাচ্ছি, তাই তো? অর্থাৎ এ যেহেতু কে বি পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি যে এ ভেরিজেস বি। যখন আমরা এই কেটাকে উঠিয়ে দেব, দেখো এই কেটাকে উঠিয়ে দেবো, তখন এই সমান সমান চিহ্নটা কি হয়ে যাবে? ভ্যারিজেস চিহ্ন হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারছি কি যে এ এবং বি আছে কি সরল ভেদে আছে। আর এই ক্ষেত্রে দেখো ওই যে ভেদ ধ্রুবক যেটা রয়েছে, অর্থাৎ ভেদ ধ্রুবক হবে, এই ভেদ ধ্রুবক কী ছিল? কে ছিল। তো ভেদ ধ্রুবক কে সমান সমান দেখো আমাদের কে মান আসছে কত? 5/2। তো লিখে দেবো 5/2, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। ওকে, যেখানে এখানে লিখে দিতে পারি, যেখানে কে ইকুয়ালস টু লিখবো কি 5/2। ওকে, এবার টোটাল কমপ্লিট হয়ে গেল আমাদের সলিউশন। সুন্দর করে খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। আচ্ছা, থিওরির তত্ত্ব লিখলে লেখো, এটা থিওরি ছিল, অল্প থিওরি দিলাম। অঙ্ক করাবো, এই চ্যাপ্টারটা করাবো এবং চ্যাপ্টারের পাশাপাশি যেগুলো থিওরি রয়েছে সেগুলো আমি করিয়ে দেবো অঙ্ক করার পাশাপাশি। ওকে, রিল্যাক্স। চলে আসছি নেক্সট পার্ট, এইটা। আর ভেদ খুব সোজা, আমার সাথে ভেদ করো, দেখবে ভেদ তোমার কাছে টোটাল ভেদ সোজা মনে হবে। হয়ে গেল এটা কমপ্লিট। চলে আসছি নেক্সট প্রশ্ন। দেখো প্রশ্ন নাম্বার 2তে বলছে যে এক্স ও ওয়াই যদি চলে এবং তাদের মধ্যে সম্পর্কিত মানগুলি হলো এক্স ওয়াই, দেখো 18 আছে, 8 আছে, 12 আছে, 6 আছে, আর এদিকে ওয়াইয়ের মান এইভাবে দেওয়া আছে। তো এখানে বলছে দেখো এক্স ও ওয়াইয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা তা বুঝে লিখি। প্রথমতই এখানে দেখো এক্স এবং ওয়াই রয়েছে, তো আমরা এক্স এবং ওয়াইয়ের গুণ আকারে লিখবো। 18 ইন্টু দেখো 3 হয়ে যাবে। দেখো এক্সের মান কত হচ্ছে 18, ওয়াইয়ের মান আছে 3, তাহলে 3 18 কত হবে 54, তাই না? এবার একই রকম দেখো এই যে সংখ্যাটা আছে এখান থেকে আমরা আবার লিখবো, দেখো এক্স ওয়াই ইকুয়ালস টু 8 ইন্টু 27/4, মানে সেকেন্ড পার্টেরটা আমরা লিখবো। তো এই ক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের এখানে আসছে 8 দুগুণ 4 দুগুণ 8 অর্থাৎ 2। এবার দেখো 27 দুগুণে কত হচ্ছে? দেখো 54 চলে এলো। একই রকমভাবে যদি আমরা আরও এখানে প্রুভ করতে চাই যে আরও কয়েকটা পার্ট আমরা লিখব, দেখো তারপরে এখানে আছে কত 12, এক্সের মান তো লিখলাম 12, ওয়াইয়ের মান কত আছে 9/2, লিখে দিলাম 9/2। কাটাকাটি করো তাহলে আমাদের এখানে 6 আসছে, 6 আর 9 গুণ করলে 54। আচ্ছা, এটাও আমাদের সেম চলে আসলো। এবার আবার দেখো, আবার যদি আমরা লাস্টের পার্টও দেখাই যে দেখি তো লাস্টের পার্ট কী আছে, চেক করছি আমরা সব। হ্যাঁ, 6 নং 54, 54 চলে আসছে। তাহলে প্রত্যেকটা পার্টের মানে কিন্তু আমাদের ফিক্সড একটা ভ্যালু পাচ্ছি, অর্থাৎ মাল্টিপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা কিন্তু 54 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এক্স এবং ওয়াই যেটা লিখলাম সেটা কিন্তু আমরা, অর্থাৎ আমরা যদি ব্যস্তভেদের সম্পর্ক চিন্তা করি তাহলে ব্যস্তভেদে আমাদের একটা ডেফিনেশন ছিল কি বলতো? এক্স ওয়াই ইকুয়ালস টু কী হতে হবে? কে। এটা কিন্তু ব্যস্তভেদের একটা ডেফিনেশন, এই যে আমি বক্স করে দিচ্ছি, এটা ব্যস্তভেদের ডেফিনেশন, এক্স ওয়াই ইকুয়ালস টু কে হতে হবে। আচ্ছা, এটার মিনিংটা কি? এটার একদম সিম্পল মিনিং, চলো আমরা থিওরি পার্টটা একদম কনসেপ্ট ক্লিয়ার করি। এখানে এক্স ওয়াই যদি আমাদের কে হয় তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে বাই ওয়াই, তাই তো? আচ্ছা, এখানকার এই যে সমান সমান চিহ্ন আছে এটা যদি উঠিয়ে দেই তাহলে আমাদের কি আসছে? এক্স ভেরিজেস হয়ে যাচ্ছে 1/y। তাহলে এটাই তো আমাদের সেই ব্যস্তভেদের থিওরি ছিল, তাই না? তো আমাদের এটাই এখানে প্রুফ হচ্ছে। তাহলে আমাদের এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের কত আসছে? দেখো কে সমান সমান আসছে কত? 54। ওকে, তো এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারি যে এক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? দেখো 54 বাই লিখতে পারি কীরকম, এখানে আসবে ওয়াই, অর্থাৎ এখান থেকে লিখতে পারি যে এক্স ভেরিজেস 1/y। তাহলে এখানে লিখবো যে এক্স এবং ওয়াই ব্যস্তভেদে আছে। কীভাবে বললাম বলো তো? যেহেতু 1/y ফর্ম আসলো, যদি এরকম আসতো এক্স ভেরিজেস ওয়াই হতো তাহলে কিন্তু এটা সরল ভেদ হতো, কিন্তু এরকম তো আসেনি, এরকম আসতো, তো এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি ব্যস্তভেদ। কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে যেহেতু এটা আসে তাহলে লিখবো যে এক্স এবং ওয়াই ব্যস্তভেদে আছে। আচ্ছা আচ্ছা, আর এখানে কে বলতে কি? তাহলে লিখবো ভেদ ধ্রুবক যেটা আছে সেই ভেদ ধ্রুবকের মান, ভেদ ধ্রুবকের মান সেটা সমান সমান আমরা কি বলছি? কে। এই কে এর মান আমরা পাচ্ছি কত? 54। বাস দিস ইজ সলিউশন। কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো, দেখো একদম সোজা লাগবে সব। ওকে, ফার্স্ট পার্ট ছিল, করে ফেলো। এবার আসছে আমরা নেক্সটে বাকি পার্ট।
ওকে কমপ্লিট। চলে আসছি নেক্সট কোশ্চিন। 3-1 নম্বরে দেখো বলেছে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। আচ্ছা, খুব ভালো করুক। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। দেখো, এটা আমরা ঐকিক নিয়মে করতে পারতাম, কিন্তু এখানে কোশ্চেনে কি বলেছে ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমাদের বের করতে হবে। খুবই সহজ অঙ্ক, চলো করে ফেলি। তো আমাদের প্রথমতই ধরতে হবে, দেখো ধরি প্রয়োজনীয় যে সময়, কতটা সময় লাগবে সেটা তো আমরা জানি না, তো আমরা লিখে দেবো ধরি প্রয়োজনীয় সময়, সেটার সমান সমান ধরে নিলাম হচ্ছে কি এটা টি ধরে নিলাম। ওকে, এইবার আমাদের এই ক্ষেত্রে দেখো অতিক্রান্ত যে দূরত্ব, অর্থাৎ কতটা দূরত্ব অতিক্রমণ করছে সেটা আমরা ধরে নেবো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে ডিস্টেন্স, ওই যে যাচ্ছে কতটা দূরত্ব যাচ্ছে সেটা ধরলাম হচ্ছে এক্স। এবার আমরা ভেদ তত্ত্ব থেকে যদি আলোচনা করি, অর্থাৎ এই কোশ্চেনটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে লক্ষ্য করার মতো বিষয়, দেখো 25 মিনিটে কত যাচ্ছে 14 কিমি, অর্থাৎ আমরা যত সময় বেশি দূরে চালাবো ট্যাক্সি তত কিন্তু আমরা বেশি দূরে যাব। অর্থাৎ 1 ঘন্টায় যদি 10 কিলোমিটার যাই, 2 ঘন্টায় 20 কিলোমিটার, 3 ঘন্টায় 30 কিলোমিটার, অর্থাৎ সময় যত বাড়ছে আমাদের দূরত্ব কিন্তু বাড়ছে। দেখো কনসেপ্ট এখানে ভালো করে খেয়াল করো, একটা জিনিস বাড়লে যখন আর একটা জিনিস বাড়বে, অর্থাৎ দুটো ভেরিয়েবলে যদি বাড়ে বা একই টাইপের সমজাতীয় রাশি হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সরলভেদ বলতে পারি। যেহেতু এক্ষেত্রে সময় বাড়ছে তার পাশাপাশি দূরত্ব বাড়ছে, তার জন্য এখানে বলতে পারি কীরকম, এই যে প্রয়োজনীয় সময় এবং দূরত্ব যেটা আছে এদের মধ্যে সম্পর্ক কী হবে, সরল সম্পর্ক হবে। তো আমরা এখানে লিখব যে সময় অর্থাৎ কি বলতো টি বাড়লে অতিক্রান্ত দূরত্ব যেটা আছে, এবার আমাদের সুন্দর করে যুক্তি লিখে দিতে লাগবে। অতিক্রান্ত দূরত্ব সেটা কি বলতো, সেটা হচ্ছে এক্স, তাও কি বাড়ছে তাই না, তো সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়ে, তাই আমরা বলতে পারি কি এটা কি আছে, তাই বলতে পারি যে এক্স এবং টি কি আছে বলতো, এই ক্ষেত্রে কিন্তু সরল সম্পর্কে আছে, সরল ভেদে আছে বা সরল সম্পর্কে আছে আমরা লিখতে পারি। তো এখান থেকে যেহেতু আমরা এই যুক্তিটা দিলাম, তার জন্য আমরা এখন কী লিখবো বলো তো দেখি, যে যেহেতু টি এবং এক্স কি হচ্ছে যে একটা অপর কিন্তু বাড়ছে, অর্থাৎ এই ক্ষেত্রে বলতে পারি যে এক্স ভেরিজ এস বলতে পারি কীরকম টি, কারণ এটা সরল সম্পর্ক। তো সরল ভেদ কিন্তু আমরা এক্স ভেরিজ এস টি এই আকারে কিন্তু আমরা লিখলাম, তাই তো। এখান থেকে দেখো প্রথমতই আমরা এই যে ভেরিজের চিহ্ন আছে এটাকে উঠিয়ে দেবো, উঠিয়ে দিলে এখানে কি আসবে, একটা কে আসবে এবং এখানে একটা টি আসবে, তাই তো। এক্স ইকুয়ালস টু আমরা কী পেলাম, আলটিমেটলি কেটি পেলাম, এটা একটা সম্পর্ক পেয়ে গেলাম। আচ্ছা, এক্সের মান এখানে লক্ষ্য করো কত আছে, এক্স ইকুয়ালস টু 14 কিলোমিটার দেওয়া আছে, তাই তো। আচ্ছা, টি এর মান কত দেওয়া আছে, দেখো টি ইকুয়ালস টু 25 মিনিট দেওয়া আছে। এই মানগুলো এখন আমরা এই সম্পর্কটাতে বসাবো। তাহলে এক্সের জায়গায় আমরা কী লিখবো, দেখো এক্স ইকুয়ালস টু আমরা কেটি, এই যে সম্পর্কটা আছে এখানে যদি এক্সের জায়গায় আমরা 14 বসাই, আর কে তো কেই থাকবে, আর টি এর মান কত আছে 25 লিখে দিলাম। তাহলে এখান থেকে লক্ষ্য করো আমরা 14/25 পাচ্ছি, এটাই কিন্তু আমাদের কে এর মান, অর্থাৎ কে কস্ট আমরা কত পাচ্ছি 14/25, এটা কিন্তু সেই ভেদ ধ্রুবকের মানটা পেলাম। এবার কোশ্চেনে বলছে দেখো একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ অতিক্রান্ত করবেন বা কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমরা বের করব। তাহলে দেখো আমাদের সম্পর্কটা কী ছিল, এক্স ইকুয়ালস টু কী ছিল, কেটি ছিল, তাই তো। তো যখন লক্ষ্য করে দেখো যে আমাদের কি বলেছে 5 ঘন্টা, তাই তো 5 ঘন্টার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, তাহলে আমাদের টি ইকুয়ালস টু কত হবে 5 ঘন্টা। তো 5 ঘন্টাকে যদি আমরা মিনিটে প্রকাশ করি তাহলে আমাদের কত হচ্ছে, দেখো 5 ইন্টু 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 5 ইন্টু 60 হবে, তাহলে এখানে কত হচ্ছে 300 মিনিট। এইবার আমাদের নেক্সটের যে পার্টটা, আর টি এর মানটা দেখো কে এর মানটা আমাদের 14/25 আছে, তো কে কষ্ট লিখবো 14/25 লিখে ফেললাম। এবার এই যে সম্পর্কটা ছিল এক্স ইকুয়ালস টু কেটি, এই সম্পর্কতে আমরা সবগুলোর মান বসিয়ে দেবো। তাহলে কে এর মান এখানে কত পাচ্ছি আমরা 14/25 পাচ্ছি, আর টি এর মান কত পাচ্ছি, দেখো 300 পাচ্ছি, তো 300 এখানে বসিয়ে দাও, একদম সিম্পল, কিছু নেই। এবার এটা যদি কাটি দেখো 25 একে 25, 5 শূন্য থাকছে, 5 শূন্য বলতে 50, 50-এর মধ্যে 25 যাচ্ছে কতবার, দুবার যাচ্ছে, অর্থাৎ এখানে হবে দুবার, অর্থাৎ 12 যাচ্ছে এখানে 12। এবার আমাদের 12 আর 14 কী করতে হবে, গুণ করতে হবে, ব্যাস, তাহলে কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট। তাহলে এখানে 8 আসছে, এখানে 2 আসছে, 4 আসছে, 1 আসছে, 8 হচ্ছে, 6 হচ্ছে, 1 হচ্ছে, অর্থাৎ 168 কিলোমিটার হয়ে যাচ্ছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, 168 কিলোমিটার। বাস, একেবারে সোজা আমরা কনসেপ্টে বুঝলাম এবং যথেষ্ট ভালো কিন্তু যুক্তিও দিলাম। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত খাতার মতো ফ্রেশ করে লিখে ফেলো। প্রথম অংশ ভিডিও পজ করো, প্রত্যেকটা অঙ্কতে আমি তোমাদের লাস্টের সময় দেবো, তোমরা লাস্টে লিখে ফেলবে, হ্যাঁ। আর প্রথম দিকে কিন্তু মন দিয়ে অঙ্কটা বুঝবে।
এটা ফার্স্ট পার্ট ছিল, করে ফেলো। এরপর একদম সুন্দর এক্সপ্লেনেশন করে দিলাম, লেখাটা দেখলে পরেও তোমার কাছে সোজা মনে হবে। এরপর আসছে দেখো বাকি পোর্শন বা বাকি পার্ট এরকম আসছে। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে যাই। 3-এর 2 নম্বর দেখো বলেছে যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত তা ভেদ তথ্য প্রয়োগ করে হিসাব করে লিখি। এটাও খুব সহজ অঙ্ক, চলো করি। দেখো প্রথমতই এখানে একটা সুন্দর কনসেপ্ট, 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ ভাগ করে দিতে বলছে, তাই না? প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পাচ্ছে। এবার যদি শিশুর সংখ্যাটা বাড়ে তাহলে সন্দেশ কী পাবে? তাহলে ভাগের ভাগ কম পাবে, কারণ সন্দেশ সংখ্যাটা তো সে কটাই আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো শিশুর সংখ্যা বাড়লে কিন্তু তাদের ভাগে পাওয়া সন্দেশের সংখ্যাটা কিন্তু কমছে, অর্থাৎ এই ক্ষেত্রে একটা জিনিস বাড়লে আরেকটা কিন্তু কমছে। আবার চলো মন দিয়ে বুঝি, একটা বাড়লে আর একটা কমছে, এই যে সম্পর্কটা কিন্তু বিপরীত সম্পর্ক, তাই না? যেটাকে আমরা বলছি ব্যস্ত ভেদ। অর্থাৎ এই ক্ষেত্রে একটা যদি আমরা এ ধরি একটা যদি বি ধরি তাহলে আমাদের সম্পর্কতে কী হবে? এ ভেরিজেস 1/b চলে আসছে। তাহলে মূল কনসেপ্ট আমাদের কমপ্লিট। এবার আমরা চলো লিখে ফেলি যে ধরি শিশুর সংখ্যাটা আমরা কি ধরবো, সেটা সমান সমান ধরবো হচ্ছে এ। ওকে, এইবার এ জন হয়ে গেল। এবার সন্দেশ সংখ্যা যেটা হবে সেটা আমরা ধরবো হচ্ছে কি বলতো? বি। সন্দেশ সংখ্যা বি। এতটি সন্দেশ আমরা ধরে নিলাম যে এতগুলো সন্দেশ রয়েছে। তো সম্পর্কটা কি দেখো, এখানে শিশুর সংখ্যা বাড়লে কি হবে? তারা সন্দেশ কিন্তু ভাগের ভাগ কম পাবে, তাই না? তাহলে বলবো যে তাদের পাওয়া সন্দেশ সংখ্যার পরিমাণ কিন্তু কমবে, তাই তো? আমরা এটা লিখে ফেললাম। দেখো একটা বাড়ছে আর একটা কমছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ভেরিজেস কি হবে? 1/b হয়ে গেল। তাহলে এই সম্পর্কটা আমরা পেলাম। তাহলে এইবার লক্ষ্য করো, এটাকে যদি আমরা এই ভেরিজেস চিহ্নটা উঠিয়ে দিই তাহলে আমাদের কি আসছে? বাদিকে লিখবো, দেখো এ ইকুয়ালস টু পাবো হচ্ছে কি k/b, যেখানে কে কি? কে হচ্ছে ভেদ ধ্রুবক, লিখে দিলাম ভেদ ধ্রুবক। যেহেতু বড় প্রশ্ন পাশে সব লিখে দিতে লাগবে। আচ্ছা, ভেদ ধ্রুবক হয়ে গেল। এবার কোশ্চেনে দেখো আমাদের দেওয়া আছে যে এর মান কি আছে? 24 আছে, আর বি এর যে মান আছে বি ইকুয়ালস টু 5টি বলেছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু কে এর মানটা বের করতে পারি। তাহলে আমাদের এ ইকুয়ালস টু কী ছিল? k/b ছিল, তাই তো? এই সম্পর্কটা একদম প্রত্যেকটা জায়গায় এক্সপ্লেন করবো যেন ভালো বুঝতে পারো। দেখো এর মান কত? 24। অনেকে অঙ্ক উইক হওয়ার কোনো কারণ নেই, আমার অঙ্কগুলো মন দিয়ে করো, দেখো ভালো লাগবে। তো কে এর মান তো আমরা জানি না, কে লিখিয়ে দেবো। আর বি এর মান কত হচ্ছে 5। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি? 24 ইন্টু পাবো 5 ইকুয়ালস টু পাবো কি হয়ে গেল এটা। আচ্ছা, 24 আর যদি আমরা 5 গুণ করি তাহলে আমাদের কত আছে? 4 5 20, 5 2 10 12, অর্থাৎ আমরা কত পাচ্ছি? আলটিমেটলি পাচ্ছি কি 120, অর্থাৎ কে ইকুয়ালস টু 120। এটা হয়ে গেল। এবার নেক্সটে দেখো আমাদের আর একটা পোর্শন রয়েছে, যে এই ক্ষেত্রে কোশ্চেনে বলা আছে যে যদি শিশু সংখ্যা 4 জন কম হতো তাহলে কী লিখবো আমরা? যে শিশু সংখ্যা যদি 4 জন কম হতো তবে শিশু সংখ্যা হতো। দেখো এখানে বলছে যে যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তাহলে আগে কতজন ছিল? আগে ছিল 24 জন। 4 জন কম মানে কি? 24-এর থেকে 4 আমরা বিয়োগ করব, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো 24 লিখবো, তার থেকে আমরা 4টে শিশু বিয়োগ করে দেবো। তাহলে কম মানে কি? বিয়োগ। তাহলে এখানে 20 জন শিশু কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাই তো? এবার লক্ষ্য করো, এর মান সমান সমান আমাদের 20 জন দেওয়া আছে, আর কে এর মান দেওয়া আছে 120। এখান থেকে আমাদের বের করতে হবে কি? বি ইকুয়ালস টু কোশ্চেন ছিল। এই গেল আমাদের সরলীকরণ কনসেপ্ট। মানে অ্যাকচুয়ালি কী বের করতে হবে সেটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। তাহলে আমাদের এই ক্ষেত্রে লক্ষ্য করো, এ ইকুয়ালস টু কী ছিল? k/b আমাদের সম্পর্কতে পেয়েছিলাম, তাই তো? তাহলে এখান থেকে বাদ দিয়ে লিখলে আমরা দেখো লিখবো বিটাকে এখানে নিয়ে আসো এর জায়গায়, আর কে এর নিচে আমরা এ নিয়ে চলে গেলাম, মানে এটাকে জাস্ট চেঞ্জ করে দিলাম। এটাকে কোথায় নিয়ে গেলাম? সমান সমানের দিকে, তাহলে k/b হয়ে যাবে। আর বিটাকে এখানে নিয়ে আসলাম, কারণ আমাদের কেন এরকম করলাম? কারণ আমাদের এখানে বি এর মান বের করতে হবে। কে এর মান 120 আছে, আর এর মান কত আছে? 20 দেওয়া আছে। চলো 0 0 কাটলাম, 6 2 12 অর্থাৎ 6। তো সমান সমান কিন্তু 6 আমাদের হয়ে যাচ্ছে, অর্থাৎ 6টি করে সন্দেশ কিন্তু পাবে। তো আমাদের দেখো কী লিখতে হবে? যে 6টি করে সন্দেশ পেতো বা পাবে, একটা লিখলেই হলো। তো এই হয়ে গেল আমাদের সলিউশন। চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা দেখো। খুব সহজ কিন্তু ভেদ তোমার কাছে মনে হচ্ছে। আমি যেখানে থিওরি দরকার থিওরি করাই দেবো। হ্যাঁ, ফার্স্ট পার্ট লেখো, তারপরে পার্ট এটা আছে, তারপর লাস্টে আছে দেখো এটা।
এরপরে আসছি দেখো আমাদের 3 নাম্বার, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। দেখো এখন পর্যন্ত আমরা যতগুলো ভেদ করলাম, অঙ্ক করলাম, দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু সহজ মনে হচ্ছে। যেখানে যে কনসেপ্ট দরকার আমি কিন্তু টোটালটা করাবো, এবং তার পাশাপাশি আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেবো যেন তোমার ভেদ তত্ত্বটা স্ট্রং হয়। কারণ এই ভেদ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু না বোঝার কারণে ছেড়ে দেয়। আর আমার সাথে তুমি ভেদ করো, দেখবে ভেদে তুমি একদম কমপ্লিটলি পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারবে। চলো এই অঙ্কটা, চলো কনসেপ্টটা কি বলেছে দেখো। 50 জন বলেছে, 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লাগছে একটা পুকুর কাটতে। এবার চিন্তা করো, যদি লোক সংখ্যা বাড়ে, যদি অনেকগুলো লোক কাজ করে, তাহলে কি হবে? যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হবে, তাই তো? অর্থাৎ লোক সংখ্যা বাড়লে কিন্তু এই ক্ষেত্রে আমাদের সময়টা কিন্তু কম লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করো। 50 জনের বদলে যদি 100 জন কাজ করতো, তাহলে 18 দিনের বদলে কি লাগতো? 9 দিন টাইম লাগতো। যদি 200 জন কাজ করতো, তাহলে আরও কম সময় লাগতো। ভাবো তো, যদি 1000 জন লোক কাজ করতো, তাহলে তো ভাই কয়েক ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যেত, তাই না? তারপরে অনেক লোক যেখানে কাজ করবে সেখানে সময়টা লাগবে কম। অনেক লোক অর্থাৎ লোক সংখ্যা বাড়লে পরে কি হচ্ছে? আমাদের সময় সংখ্যা কমছে। আবার কনসেপ্ট বোঝার চেষ্টা করো। অর্থাৎ লোক বাড়লে কি হচ্ছে? সময় কম লাগছে। তাহলে একটা বাড়ছে আর একটা কমছে, এই সম্পর্কটাকে আমরা কি বলবো? ব্যস্ত সম্পর্ক বলবো। কনসেপ্ট হয়ে গেল। এবার অঙ্কটা আমরা সুন্দর করে ফেলি। ধরি গ্রামবাসীর সংখ্যা যেটা আছে সেটাকে আমরা ধরবো কি বলতো? এক্স ধরে নিলাম। এক্স জন বলতে পারো। আর যেটা সময় আছে তো লিখবো দিন সংখ্যা যেটা আছে সেটাকে আমরা লিখবো হচ্ছে ওয়াই দিন আমরা লিখলাম। ওকে, এইবার আমরা কি লিখবো দেখো, যে গ্রামবাসীর সংখ্যা বাড়লে গ্রামবাসীর সংখ্যা বাড়লে দিন কম লাগবে, অর্থাৎ কাজটি করতে কম দিন লাগবে। এইবার লক্ষ্য করে দেখো একটা বাড়ছে, অর্থাৎ গ্রামবাসীর সংখ্যা, দেখো সংখ্যা বাড়ছে, দেখো বাড়ছে, আর এখানে এটা কিন্তু কমছে। তাহলে সম্পর্কটা লক্ষ্য করে দেখো বাড়ছে, তাই তো? এই যে বাড়ছে আর এটা কিন্তু কমছে, তাই তো? কম, তাহলে বাড়া কমা অর্থাৎ বিপরীত সম্পর্ক। তাহলে আমরা কি বলতে পারি? যে সম্পর্কটি অর্থাৎ এই ক্ষেত্রে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে, তাই তো? একদম ক্লিয়ার কনসেপ্ট আমরা বুঝলাম। তাহলে এখান থেকে লিখতে পারি কীরকম? এক্স ভেরিজেস 1/y। তাহলে এখান থেকে দেখো আমরা একটা বিষয় লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু k/y, তাই তো? যেখানে কে কি বলতো? ভেদ ধ্রুবক আমরা লিখে দেবো, যে এটা হচ্ছে ভেদ ধ্রুবক বা ভেদ ধ্রুবক আমরা লিখলাম। এইবার কোশ্চেনে লক্ষ্য করো যে এক্সের কি মান দেওয়া আছে। দেখো প্রথমত এখানে বলছে যে এক্স ইকুয়ালস টু কত আছে? 50 জন, আর ওয়াই যেটা আছে সেটা হচ্ছে 18 দিন। তাহলে এখান থেকে আমরা কে এর মান বের করবো, চলো করে ফেলি। তো এক্স ইকুয়ালস টু 50 জন আর ওয়াই ইকুয়ালস টু বলছে কি 18 দিন। তাহলে এখান থেকে আমরা কে এর মান বের করব। তো কে এর মান যদি আমরা বের করি, আচ্ছা এখানে একটা লাইন করেই দেই, এক্স ওয়াই ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি বলতো? কে। দেখো ওয়াইয়ের সাথে এক্স গুণ করলাম, এক্স ওয়াই হয়ে গেল। তাহলে এটা সমান সমান আমাদের কে থাকলো। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে এক্স ওয়াই ইকুয়ালস টু কী হবে? কে, তাই তো? তো বা দিয়ে লিখবো আমরা, দেখো এক্স এর মান 50 আর ওয়াইয়ের মান 18, এটাই কিন্তু আমাদের কে এর মান হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট আমাদের কি বলছে কোশ্চেনে, লক্ষ্য করো যে পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে তা ভিত্তত্ব প্রয়োগ করে লিখি। তাহলে নেক্সটে বলছে যে দেখো এখন যদি আমাদের এখানে কে এর মানটা কত দেওয়া আছে? 18 ইন্টু 50 আছে, এইভাবে লিখি, কারণ আমাদের এক্ষেত্রে কাটাকাটি করতে সুবিধা হবে। আর এক্ষেত্রে দেখো দিন সংখ্যা বলেছে কি 15 দিন, অর্থাৎ 15 দিন যদি হয় তাহলে কোশ্চেন আমাদের কি বলেছে? কি বের করতে হবে? এক্স ইকুয়ালস টু কোশ্চেন। এই কনসেপ্টটা আমাদের রেডি তো? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কি বের করতে হবে। এখন কিন্তু অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো। এবার আমরা ভিত্তত্ত্বতে কি জানতাম? যে এক্স ইকুয়ালস টু কী ছিল? k/y ছিল, রাইট? এবার কে এর মান কত আছে? 18 ইন্টু 50 আর ওয়াইয়ের মান কত আছে? দেখো 15 লিখে দিলাম। এবার দেখো যদি কাটাকাটি করি, দেখো 3 5 কত হচ্ছে আমাদের? 15 হয়ে যাচ্ছে। 3 দিয়ে কাটলে আর 3 6 কত হচ্ছে আমাদের? 18, তাহলে 6 হয়ে যাচ্ছে। এইবার চিন্তা করো, এই দেখো 5 10কে 50, তাহলে 10 চলে আসছে। তাহলে আমাদের উপরে 6 আর 10 গুণ করলে কত হবে? 60 হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের 60 জন লোকের দরকার পড়ছে, তাই তো? তাহলে অতিরিক্ত লোক কত লাগবে? লিখবো অতিরিক্ত লোক গ্রামবাসীর সংখ্যা বা লাগবে, অতিরিক্ত গ্রামবাসী লাগবে। চলো লিখে দিই,
লাগবে, এটার সমান সমান আমাদের কতটা লাগছে, 60 জন লাগছে। কিন্তু আমাদের কোশ্চেন মানে আমরা প্রথমত কজন নিয়েছিলাম, 10 জন 50 জন নিয়েছিলাম, তাই তো? তাহলে 50 জন, দেখো 50 জন নিয়েছিলাম কিন্তু আমাদের লাগছে কিন্তু 60 জন। তাহলে 50, দেখো 60 থেকে 50 বিয়োগ করলাম, তাহলে আমাদের কত আসছে, 10 জন। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট হয়ে গেল, একদম টোটাল অঙ্কটা সোজা। এবার খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো, ভিডিও পজ করো। ফার্স্ট পার্ট গেল, এবার আসছে নেক্সট পার্ট, এটা ওকে ওকে কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসছে আমরা 4-এর অঙ্ক। দেখো প্রত্যেকটা অঙ্কই সোজা মনে হবে। 4-এর 1 নম্বর, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, ওয়াইয়ের মান 9 এবং এক্স ইকস টু 9 হলে এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই ইকস টু 6 আমাদের দেওয়া আছে। খুবই সোজা, চলো করে ফেলি। লক্ষ্য করো কোশ্চেনে বলছে যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে দেখো ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে ওয়াই কি আছে, এগুলো কিন্তু 2 মার্কসের কোশ্চেন। এই দেখো 4-এরগুলো আর এই যে 3-এর এগুলো কিন্তু 3 মার্কস কোশ্চেন হয় ম্যাক্সিমাম। তাহলে ওয়াই ভেরিজেস কী হবে, ওয়াই ভেরিজেস দেখো যেহেতু বর্গমূল বলেছে, তাহলে আমরা কি লিখবো, রুট ওভার অফ এক্স লিখবো। হয়ে গেল কমপ্লিট। এখান থেকে আমরা দেখো বাদে লিখতে পারি, এই যে ভেরিজেস চিহ্ন উঠিয়ে দিলে পরে ওয়াই ইকস টু কী পাবো, কে পাবো, তাই তো? কে বাই কে ইন্টু লিখবো দেখো রুট ওভার এক্স, এটা হয়ে গেল। এবার কোশ্চেনে আমাদের দেওয়া আছে ওয়াই ইকস টু 9 আর এক্স ইকস টু আমাদের দেওয়া আছে 9। তাহলে এখান থেকে যদি আমরা চিন্তা করি কী আসতে পারে, দেখো এই যে সমীকরণটা আছে, তাহলে ওয়াই ইকস টু লিখবো দেখো কে রুট ওভার এক্স। তো এখানে আমরা চলো মান বসিয়ে দিই, 9 লিখলাম। এখানে কি লিখবো, কে লিখবো, এখানে লিখবো 9, হয়ে গেল। আচ্ছা এই সংখ্যাটা মানে কি আছে দেখো, কে রুট ওভার 9 মানে কি 3 মাল্টিপল 3, তাই তো? তাহলে দেখো রুটের মধ্যে দুটো 3 থাকা মানে একটা 3 বেরোবে, তাহলে একটা 3 এখান থেকে বেরিয়ে গেল। আচ্ছা হয়ে গেল এটা আমাদের। আচ্ছা এরপরে লক্ষ্য করে দেখো আমাদের 9 বাই কী হয়ে যাবে 3, এই 3টাকে 9-এর নিচে নিয়ে আসলাম আর এখানে কে পড়ে থাকলো, 3 তারিখে কত হচ্ছে 9। তাহলে আমরা এখান থেকে দেখো পাচ্ছি কে সমান সমান 3 পেয়ে গেলাম। আচ্ছা তাহলে আমাদের কে এর মান বেরিয়ে গেল। এবার নেক্সটে আবার দেখো আমাদের দেখো নেক্সটে বলছে যে ওয়াই ইকুয়ালস টু 6 হলে, হ্যাঁ তখন আমাদের সম্পর্কটা কি হচ্ছে, লক্ষ্য করো আমাদের সম্পর্ক কী ছিল, ওয়াই ইকুয়ালস টু ছিল হচ্ছে কে রুট এক্স ছিল, তাই তো? আচ্ছা এখানে যদি আমরা মান বসাই তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো, 6 বসাবো, আর কে এর মান তো 3 আসছে, 3 বসলাম, আর এক্সের জায়গায় রুট এক্সে আমরা লিখে দিলাম। এইবার আমাদের যদি চিন্তা করো যে এই 3 এটা এদিকে নিয়ে আসলে পরে 6/3 কাটাকাটি করলে একটা 2 আসছে, আর এখানে আসছে রুট এক্স। টোটালটা এক্সপ্লেন করবো, দেখো ব্যাখ্যা করে দিচ্ছি, সব সোজা মনে হবে। তাহলে রুট ওভার এক্স ইকস টু আসবে 2, তাই তো? তাহলে এখানে যদি আমরা এই রুটটা উঠিয়ে দিই তাহলে আমাদের কী আসবে, এই রুটটা এদিকে চলে গেলে কিন্তু স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে 2 স্কোয়ার হয়ে গেল। তাহলে 2 ইন্টু 2, 2 2 গুণ 4, অর্থাৎ এক্স ইকস টু আমাদের 4 চলে এলো। তার মানে যদি বলি নির্ণীয় মানটা কী পাচ্ছি, লক্ষ্য করে দেখো নির্ণীয় মান। তো এই ক্ষেত্রে আমাদের ওয়াইয়ের মান যদি ধরো সাপোজ আমাদের কত দেওয়া আছে এখানে কোশ্চেনে, ওয়াই ইকুয়ালস টু 6 হলে পরে এক্স হয়ে যাচ্ছে 4। বাস এটাই কিন্তু আমাদের সলিউশন কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। প্রথম পার্ট ছিল এটা দেখো, আচ্ছা তারপরের পার্টটা আসবে এটা, ওকে তারপর আসছে এটা, কমপ্লিট। চলে আসছে নেক্সট 4-এর 2 নম্বর, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। দেখো তাহলে এক্স ভেরিজেস ওয়াই হবে এবং এক্স ভেরিজেস কিন্তু 1/z কেন হবে, যেহেতু এখানে ব্যস্ত ভেদ আছে। তো তাহলে আমি কি বলছি এখানে লক্ষ্য করে দেখো, এক্স ভেরিজেস কী হবে, এক্স ভেরিজেস ওয়াই হবে, এক্স ভেরিজেস 1/z হবে, কারণ এখানে ব্যস্ত ভেদ বলেছে। আচ্ছা এখানে ওয়াই এবং জেডের মান আছে এবং এক্সের মান আছে, এবং আরেকটা ক্ষেত্রে মান থাকলে লাস্টে এক্সের মান বের করতে বলছে। খুবই সহজ অঙ্ক, চলো করে ফেলি খাতায়। তাহলে প্রথমটাতে সরল ভেদ, দ্বিতীয়টাতে ব্যস্ত ভেদে আছে। তাহলে এই দুটো সম্পর্ককে আমরা এইভাবে লিখতে পারি, ভেদ তত্ত্ব প্রয়োগ করার মাধ্যমে আমরা লিখতে পারি যে এক্স ভেরিজেস কি লিখবো, ওয়াই বাই জেড। যখন কি বলতো ওয়াই এবং জেড দুটোই কিন্তু পরিবর্তনশীল হবে। আমরা যৌগিক ভেদের উপপাদ্য পড়েছিলাম তখন, তাই না? দেখো এই সম্পর্কটা কিন্তু আমরা পেলাম যে এক্স ভেরিজেস কি পেলাম, দেখো এই যে ওয়াই লিখে দিলাম, এখানে 1/z আছে, 1/z লিখে দিলাম। আচ্ছা হয়ে গেল। এইবার আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, তাহলে এক্স ইকুয়ালস টু কি লিখবো, কে ইন্টু ওয়াই বাই জেড। আচ্ছা এখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক, বাস এটা লিখে দিলাম, ওকে। এরপরে আমাদের ওয়াইয়ের মান দেওয়া আছে, তো আমরা লিখবো ওয়াইয়ের মান কত আছে, এখানে দেখো কোশ্চেনে আছে 4, জেডের মান কত আছে 5 এবং এক্সের মান আছে 3। এবার এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কতেই মানটা আমরা বসাবো। তাহলে এক্সের জায়গায় আমরা দেখো আবার চলো লিখে ফেলি, তাহলে তোমার কাছে অঙ্ক সোজা মনে হবে, কারণ ভেদটা অনেক সহজ করে তোমাকে বুঝাইতে হবে, তাই না? তাহলে ভেদে একটা ভালো স্কোর করতে পারবে। দেখো এক্সের মান কত আছে 3 লিখে দিলাম,
কে এর মান তো দেওয়া নেই, বের করতে হবে। ওয়াই এর মান আমাদের এখানে কত আছে 4, লিখে দিলাম 4। জেড এর মান কত আছে 5 লিখে দিলাম। তাহলে এখান থেকে চলো আমরা দেখো লিখবো যে শুধুমাত্র যদি কেটা রেখে দেই তাহলে কে সমান সমান আমাদের কি থাকছে দেখো 3 থাকছে, তাই তো। ইন্টু দেখো এই যে পার্ট আছে, আচ্ছা এখানে নাই, চলো এখানে করি তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো এখানে শুধুমাত্র আমরা কেটা রেখে দিলাম, তাহলে এই যে সংখ্যাটা 4/5 এটা এদিকে নিয়ে আসলে কী হবে, উল্টে যাবে, অর্থাৎ 5 যাবে উপরে, নিচে যাবে 4, তাই না। এবার দেখো 3×5 কত 15 হচ্ছে, তো আমরা এটা লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। তো আমরা লিখবো যে অতএব কে কষ্ট দেখো 3×5 15, নিচে হয়ে যাচ্ছে 4। এটা আমরা কে এর মান পেলাম। এবার নেক্সটে আমাদের কোশ্চেনে কি বলা হচ্ছে যে যদি ওয়াইয়ের মান আমাদের এখানে 16 হয় আর জেডের মান যদি 30 হয় তাহলে পরে আমাদের কি বের করতে হবে, এক্স ইকোয়ালস টু কত সেটা বের করতে হবে। কি বের করতে হবে, একদম টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এই সম্পর্কটা লিখব। কোনটা সম্পর্কটা, এই যে সম্পর্কটা ছিল এক্স ইকোয়ালস টু কে ওয়াই বাই জেড, এটা লিখে দেবো যে এক্স ইকোয়ালস টু কে ওয়াই বাই জেড, এই সম্পর্কটা লিখলাম। লেখার পরে কে এর মান কত আছে দেখো 15/4, লিখে দেবো 15/4, একদম সোজা। দেখো ভেদ আমার সাথে করছে মানে তোমার সোজা মনেই হবে। তো ওয়াই ইকোয়ালস টু 16 লিখে দাও, আর জেডের মান কত আছে 30, লিখে দিলাম 30। এবার এইখানে লক্ষ্য করো, দেখো 15 দুগুণ 30, তাহলে 2তে কাটলাম, 4 দুগুণ কত হচ্ছে 8 হচ্ছে, তাই না। তো 4 দুগুণ না 4 4 কত হচ্ছে 16, 4 4 16, তো এখানে 4 4 16, 4তে কাটলাম, এখানে 4কে দেখো 2তে কাটলে আমাদের 2 বেরোচ্ছে, অর্থাৎ কাটাকাটি করে আমাদের একটা 2 বেরোচ্ছে। তো এটাই কিন্তু আমাদের নির্ণয় সেই এক্সের মান, নির্ণয় এক্স এর মান সমান সমান আমাদের কত আসছে 2 বেরোলো। বাস সলিউশন কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা টোটালটা খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। এটা প্রথম অংশ ছিল দেখো। আচ্ছা তারপরে এই পার্টটা লেখো। ওকে, ভেদ আমার সাথে করো, ভেদ একদম সোজা মনে হবে। এরপর দেখো 4-এর 3 নম্বর অঙ্কটা, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তারপর দেখো ওয়াইয়ের একটা মান আছে, জেডের মান আছে এবং এক্সের মান আছে। তারপরে এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে এবং তার পাশাপাশি দেখো এক্সের মান আমাদের হিসাব করে লিখতে বলা হচ্ছে। তাহলে প্রথম কন্ডিশনে আমরা কি পেলাম, যে প্রথমত কোশ্চেনে দেওয়া আছে যে এক্স ওয়াই সরল ভেদে আছে, লিখলাম। তারপর আবার দেখো দেওয়া আছে যে এক্স কে আছে, জেডের সাথে আবার ব্যস্ত ভেদে আছে, তাহলে ব্যস্ত ভেদ মানে কি 1/z হবে, তাই তো। এবার এই দুটো সূত্রকে যদি আমরা কম্বাইন করি, অর্থাৎ যেটা পেলাম সেখান থেকে দেখো আমরা পাচ্ছি এক্স বেরিজেস কি পাচ্ছি ওয়াই বাই জেড পাচ্ছি, সেম আগের অঙ্কটার মতো আমরা কনসেপ্ট এখানে লিখলাম। এবার এই বেরিজেস চিহ্নটা উঠিয়ে লিখলে আমরা লিখবো দেখো অতএব এক্স ইকস টু লিখবো দেখো কে ওয়াই বাই জেড, যেখানে আমরা লিখবো যে কে ইকস টু কী হবে ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, তাই তো। যেখানে কে সমান সমান কি লিখলাম যে ভেদ ধ্রুবক। আচ্ছা এটা এখানে কমা হবে, যেখানে কে সমান সমান লিখবো হচ্ছে ভেদ ধ্রুবক, হয়ে গেল কনসেপ্ট। এরপর আমাদের কোশ্চেনে যে মানগুলো দেওয়া আছে, যে ওয়াইয়ের মান দেওয়া আছে 5, আচ্ছা তারপরে জেডের মান দেওয়া আছে কত আমাদের 9 দেওয়া আছে, আর এক্সের মান দেওয়া আছে 1/6। একবার কোশ্চেনটা দেখে নাও, দেখো এটাই দেওয়া আছে। এবার এক্স বলতে এই যে সম্পর্কটা আছে, আমরা চলো আরেকবার করে ফেলতেছি। এখানে এক্স ইকস টু কে বাই কে ডট ওয়াই বাই জেড। তো এখান থেকে দেখো আমরা লিখবো বা দিয়ে এক্সের জায়গায় লিখবো এই মানটা 1/6 লিখে দিলাম, আর কে এর জায়গায় কেরই লিখবো, আর ওয়াই মানে কি ওয়াই মানে হচ্ছে দেখো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো 5 আসছে, তো 5 লিখবো, আর জেডের মান কত আছে আমাদের 9 আছে, 9 লিখলাম। আচ্ছা এখান থেকে বা দিয়ে লিখবো দেখো কে সমান সমান আমাদের কি আসবে 1/6, আর এই যে 5/9 এটা যদি সমান সমান এদিকে যায় তাহলে কী হবে উল্টে যাবে, অর্থাৎ 9 হবে উপরে, নিচে হবে 5। এবার এটা যদি আমরা কাটাকাটি করি দেখো 3 3 9, 3 2 6, তাহলে উপরে আমাদের কত আসছে 3 আসছে, আর নিচে দেখো 5 2 10, তাই তো। অর্থাৎ কে কস্ট আমাদের কত আসছে 3 আসছে আমাদের কিন্তু 10, অর্থাৎ 3/10 আমাদের আসছে। বাস এই যে পোর্শনটা 3/10 লিখলাম, কে ইকস টু 3/10। আচ্ছা আমাদের কোশ্চেনটা আবার পড়ে নিই, যে কোশ্চেনে বাকি পার্টে কি বলেছে। নেক্সটে বলছে যে ওয়াই ইকস টু যদি 6 এবং জেড ইকস টু, আচ্ছা তার আগে বলছে যে এদের মধ্যে ভেদ সম্পর্কটি আমরা লিখি। তো আমরা সম্পর্কটা কি পেয়েছিলাম, যে ওয়াই এক্স ইকস টু পেয়েছিলাম যে ওয়াই বাই জেড, মানে কে ওয়াই বাই জেড পেয়েছিলাম, তাই তো। আচ্ছা তাহলে এখানে কে এর মানটা কত আছে 3, তো লিখে দিলাম 3/10 আর ওয়াই বাই জেড। বাস এই দেখো আমাদের সম্পর্ক চলে এলো। অতএব এক্স ইকস টু লিখবো কীরকম আমরা 3y ডিভাইডেড বাই লিখবো 10z। এটা কিন্তু আমাদের একটা সলিউশন হয়ে গেল। এবার নেক্সটে এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার দেখো নেক্সটে আমাদের বলছে যে ওয়াইয়ের মান 6 এবং জেডের মান 1/5 হলে এক্সের মান হিসাব করে লিখি। তাহলে পরে আমরা এখানে দেখো যখন কি বলেছে কোশ্চেনে যে ওয়াই ইকস টু 6 এবং
জেড এর মান কত আছে 1/5, আর কে এর মান তো আমরা জানি কে কি কত ছিল, কে ছিল 3/10, এই যে মানটা ছিল। তাহলে তখন আমাদের এক্স ইকুয়ালস টু সম্পর্কটা কি আমাদের, দেখো লক্ষ্য করে দেখো আমাদের এই যে সম্পর্কটা কি ছিল, কে y/z ছিল, তাই তো। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, কে এর মান কত আছে 3/10 লিখে দিলাম, একদম সিম্পল। ওয়াই এর মান কত, ওয়াই এর মান আছে 6 লিখে দিলাম, আর জেড এর মান কত আছে 1/5, তাহলে 1/1/5 হয়ে গেল। আচ্ছা, এরপরে লক্ষ্য করো এই যে 3 × 6 লিখলাম, নিচে 10 লিখলাম, 1/5 দেখো 6 ডিভাইডেড বাই 1, তারপরে দেখো 5 আছে, অর্থাৎ সব থেকে যে নিচের সংখ্যাটা সেটা কি হয় নিয়ম অনুসারে সবার উপরে চলে যায়, তাই তো। দেখো 1/5 আচ্ছা তাই না, তাহলে এটা কি যাবে উল্টে যাবে, একদম 5টা উপরে চলে যাবে। 5 দুগুণে কত হবে 10, তো 2 দিয়ে কাটলাম। এবার দেখো 3 আর 6 কাটলে এখানে আসবে 3, অর্থাৎ এখান থেকে দেখো 3 আর 3 পাচ্ছি, অর্থাৎ 3 তিরিখে আমাদের কত হবে 9, তাই তো। অতএব এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি কত 9। লিখবো নির্ণীয় এক্স এর মান, এক্স এর মান সমান সমান দিয়ে লিখবো হচ্ছে কি 9। বাস, সলিউশন কমপ্লিট। দেখো প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমাদের কাছে সোজা মনে হলো, তাই না। তাহলে ভেদ আমার সাথে করো, দেখবে খুব ভালো লাগবে, আর ভেদ তোমাদের কঠিন মনেই হবে না। এবার খাতার মধ্যে ফ্রেশ করে লিখে ফেলো। এটা প্রথম অংশ ছিল, ভিডিও পজ করো। তারপরের অংশ এখানে আছে, ভিডিও পজ করো। তারপরে আছে এই পার্ট। ওকে, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, মন দিয়ে এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো, আর লাইক করবে প্রচুর পরিমাণ। আর যে সমস্ত বন্ধু বান্ধবরা ভেদ ঠিকঠাক করতে পারছে না, কঠিন মনে হচ্ছে, তাদেরকে একবার এই ভিডিওটা শেয়ার করে দিও। ওকে, খুব ভালো থেকো।